আজ আমরা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টেরই ডিবিএমএস চ্যাপ্টারের পার্ট 2-র ভিডিওটা দেখব। আমরা এর আগের দিন ভিডিওতে দেখেছি যে ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা কোনো ডেটাবেস তৈরি করতে পারি, তাকে পরিচালনা করতে পারি। এবার সেই সংক্রান্তই আরও কিছু ইনফরমেশন, আরও কিছু জিনিস আজকে আমরা পড়ব। প্রথমেই আমরা যেটা দিয়ে আমাদের পড়া শুরু করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ কিজ। আমরা যখন ডিবিএমএসে কাজ করি তখন আমরা নানা ধরনের কি ব্যবহার করে থাকি। এই কি ব্যাপারটা কি সেটা আমরা ফার্স্টে বুঝে নিই। কি হচ্ছে এমন কিছু ফিল্ড বা কয়েকটি ফিল্ডের সমষ্টি যার কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য থাকে এবং যে বৈশিষ্ট্যর ভিত্তিতেই তার কিছু নির্দিষ্ট কাজও থাকে। তো এখানে আমরা যে বিভিন্ন টাইপের কিগুলো পড়ব তার প্রথম হচ্ছে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, সেকেন্ডারি কি, কম্পোজিট কি, সুপার কি এবং সবশেষে ফরেন কি। তা আমরা একটা একটা করে শুরু করি। প্রথম হচ্ছে প্রাইমারি কি। এর বৈশিষ্ট্য কি? ইউনিক অ্যান্ড নট নাল, ইউজ টু আইডেন্টিফাই ইচ রেকর্ড। সাধারণত ডেটাবেসের প্রতিটি টেবিলে এই প্রাইমারি কি থাকে এবং একটা টেবিলে কিন্তু একটাই মাত্র প্রাইমারি কি থাকতে পারে। প্রাইমারি কি কী জিনিস? কোনো টেবিলের একটি ফিল্ড একা বা কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান ফিল্ডস একত্রে যদি প্রতিটি রেকর্ডের জন্য ইউনিক অর্থাৎ পৃথক এবং নট নাল অর্থাৎ কোনো মান নেই এরকম হতে পারবে না, ভ্যালু হোল্ড করে রাখে, সেক্ষেত্রে সেই যে ফিল্ড বা কম্বিনেশন অফ ফিল্ডস তার সাহায্যে বা তার মানের সাহায্যে কিন্তু আমরা ওই টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিকলি পৃথকভাবে আইডেন্টিফাই করতে পারি। একেই বলা হয় ওই টেবিলের প্রাইমারি কি। যদিও আমরা বললাম যে ডিবিএমএসের ডেটাবেসের প্রায় সব টেবিলেই প্রাইমারি কি থাকে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে প্রাইমারি কি নাও থাকতে পারে। আমরা মনে রাখবো যে টেবিলে বা যে এন্টিটির সম্পর্কিত টেবিলে ডেটা প্রাইমারি কি থাকে তাকে বলা হয় স্ট্রং এন্টিটি এবং যার প্রাইমারি কি থাকে না তাকে বলা হয় উইক এন্টিটি। এটাও মনে রাখবো একটা টেবিলে কিন্তু একটার বেশি প্রাইমারি কি কোনো অবস্থাতেই থাকতে পারবে না। এবার আমরা আসছি ক্যান্ডিডেট কিতে। কোনো একটি টেবিলে কিন্তু এরকম অনেকগুলো ফিল্ড থাকতে পারে যারা এককভাবে বা আরও কিছু ফিল্ডের সাথে কম্বিনেশন করে এই প্রাইমারি কির যে শর্ত সেটা স্যাটিসফাই করে, অর্থাৎ তারা প্রত্যেকটি রেকর্ডের জন্য ইউনিক এবং নট নাল ডেটা বা তথ্য হোল্ড করে। তো এরকম প্রত্যেককেই কিন্তু ক্যান্ডিডেট কি বলা হয়, অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু প্রাইমারি কি হওয়ার উপযুক্ত। এবার একটা টেবিলে কিন্তু একাধিক ক্যান্ডিডেট কি থাকতেই পারে। নেক্সট আমরা আসছি অল্টারনেট কি। একটা টেবিলে যতগুলো ক্যান্ডিডেট কি থাকবে তার মধ্যে থেকে কিন্তু একটি মাত্র ক্যান্ডিডেট কিকেই প্রাইমারি কি হিসেবে বেছে নেওয়া হয়। বাকি যে ক্যান্ডিডেট কিগুলো তাহলে থাকলো তাদেরকেই আমরা বলি অল্টারনেট কি। এবং সাধারণত এই যাদেরই এই প্রাইমারি কি হওয়ার মতো বৈশিষ্ট্য থাকে তাদেরকে আমরা সংক্ষেপে কি বলেও বলি। তো অল দ্য কিজ হুইচ আর নট প্রাইমারি কি দে আর অল্টারনেট কিজ। এরপর আসছে সেকেন্ডারি কি, অল্টারনেট অফ প্রাইমারি কি, অর্থাৎ প্রাইমারি কির বিকল্প যারা তারাই হচ্ছে সেকেন্ডারি কি। এরপর আমরা আসছি কম্পোজিট কিতে। আমি প্রাইমারি কি পড়াতে গিয়ে প্রথমেই বললাম যে কোনো টেবিলের একটি ফিল্ড এককভাবে বা কয়েকটি ফিল্ডের কম্বিনেশন একত্রে যদি ইউনিক এবং নট নাল ডেটা স্টোর করে রাখে। তো যে সমস্ত প্রাইমারি কি একটা ফিল্ড দিয়ে গঠিত না, মোর দ্যান ওয়ান ফিল্ডের কম্বিনেশন, তাদেরকেই বলা হয় কম্পোজিট কি। আর প্রাইমারি কি দ্যাট কনসিস্টস অফ টু অর মোর অ্যাট্রিবিউটস, দ্যাট ইজ টু অর মোর কলামস, সেটিই কিন্তু কম্পোজিট কি। এরপরে আমরা আসছি সুপার কিতে। সুপার সেট অফ ক্যান্ডিডেট কিকেই আমরা বলি সুপার কি, অর্থাৎ যে একটি ফিল্ড বা কয়েকটি ফিল্ডের সমষ্টি ক্যান্ডিডেট কি তার সাথে যদি আরও কোনো ফিল্ডকে বা আরও কয়েকটি ফিল্ডকে আমরা একত্রিত করি তখন সেই যে গ্রুপটা তাদেরকেই আমরা বলতে পারি সুপার কি। এরপরে আমরা আসছি ফরেন কিতে। ফরেন মানে হচ্ছে বিদেশি বা যেটা নিজস্ব নয়।
কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি টেবিলের প্রাইমারি কি অন্য কোনো টেবিলে সে প্রাইমারি কি নয়, তখন সেই সেকেন্ড টেবিলটির রেসপেক্টে কিন্তু তাকেই বলা হয় ফরেন কি। ওয়ান অর কম্বিনেশন অফ মোর ফিল্ডস দ্যাট পয়েন্টস টু দ্য প্রাইমারি কি অফ অ্যানাদার টেবিল, অর্থাৎ একটা টেবিলের কোনো একটি ফিল্ড বা কয়েকটি ফিল্ডের সমষ্টি যদি অন্য কোনো টেবিলের প্রাইমারি কিকে নির্দেশ করে তখন তাকেই বলা হয় ফরেন কি। আমরা প্রাইমারি কি পড়ার ক্ষেত্রে যে একটি কথা শুনলাম যে কিছু কিছু টেবিলে প্রাইমারি কি নাও থাকতে পারে, যাদেরকে আমরা উইক এন্টিটি বলি। সাধারণত সেই উইক এন্টিটিগুলোকে চিহ্নিত করার মানে উইক এন্টিটিতে প্রতিটি রেকর্ডকে চিহ্নিত করার জন্য কিন্তু আমরা এই ফরেন কির সাহায্য নিয়ে থাকি। এবার আমরা এই ডিবিএমএস সংক্রান্ত আরও কিছু টার্ম পড়ব এবং তাদের মানে বুঝব। প্রথম যে টার্মটা আমরা পড়ব সেটা হচ্ছে ডেটা ডিকশনারি। এটা কি? আ ফাইল অর সেট অফ ফাইলস দ্যাট কনসিস্টস records about other objects in the database such as ownership, relationships, etc. অর্থাৎ ডেটা ডিকশনারি হলো এমন একটি ফাইল বা কয়েকটি ফাইলের সমষ্টি যারা কোনো একটি ডেটাবেসের বিভিন্ন তথ্য, যেমন সেই ডেটাবেসে কী কী ডেটা আছে, তাদের ওনারশিপ অর্থাৎ সেগুলি কাদের অধীনে, বিভিন্ন টেবিলগুলির মধ্যে কী ধরনের রিলেশনশিপ আছে ইত্যাদি বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখে। অ্যাকচুয়ালি একটা ডেটা ডিকশনারির মধ্যে মেটা ডেটা স্টোর করা থাকে। এবার এই মেটা ডেটা বিষয়টি কি? মেটা ডেটাকে যদি আমরা খুব সংক্ষেপে এক্সপ্লেন করি তাহলে হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ আমার একটা ডেটাবেসের মধ্যে কি কি ডেটা আছে বা কী ধরনের ডেটা আছে তার বিভিন্ন ডেসক্রিপশন, তার বিভিন্ন বৈশিষ্ট্য, সেই তথ্যগুলি যে সঞ্চিত থাকে তাকেই বলা হয় মেটা ডেটা। এবার কোনো একটি ডেটাবেসের এই মেটা ডেটাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডেটা ডিকশনারির মধ্যে স্টোর করা থাকে। তাহলে মেটা ডেটার ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই। ডেটা অ্যাবাউট ডেটা, দ্যাট ইজ ডেটা দ্যাট ডেসক্রাইবস দ্য প্রপার্টিজ অফ অ্যানাদার ডেটা। অর্থাৎ ডেটাবেসের মধ্যে তো প্রচুর তথ্য থাকে, প্রচুর ডেটা থাকে, তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম, সেগুলোই কিন্তু এই মেটা ডেটা, মানে সেগুলো যে স্টোর থাকে সেগুলিকেই কিন্তু এই মেটা ডেটা বলা হয়। নেক্সট হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স ব্যাপারটা কি? যে কোনো একটি ডেটাবেসের মধ্যে তো প্রচুর তথ্য সঞ্চিত করা থাকছে, এবার এই তথ্যগুলো কিন্তু পরিবর্তনশীল। আমরা ফর এক্সাম্পল একটা বড় কোনো ডিপার্টমেন্টাল কোনো স্টকের ডেটাবেস ভেবে নিই। তাহলে সেই স্টোরে প্রচুর আইটেম, প্রচুর জিনিসপত্র আছে, প্রত্যেকটিরই কিছু কোয়ান্টিটি আছে। এবার প্রতি মুহূর্তেই কিন্তু সেখানে কিছু প্রোডাক্ট হয়তো বিক্রি হয়ে যাচ্ছে। এবার যখনই সেটা বিক্রি হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে, সেই স্টক থেকে সেটা কমে যাচ্ছে, আবার হয়তো নতুন কিছু প্রোডাক্ট সেই স্টোরে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ নতুন কিছু স্টক বৃদ্ধিও পাচ্ছে। তো তাহলে আমরা তো এটা বলতে পারি না যে একটা রেকর্ড বা একটা ভ্যালু সেটা একদম শুরুর সময় যা ছিল সেটা চিরদিনই তাই থাকবে। বেশ কিছু ডেটা কিন্তু পরিবর্তনশীল, যেটা কিন্তু পরিবর্তন হতেই থাকে। হয়তো কিছুটা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়, কিছুটা হয়তো আরেকটু গ্যাপে বা কিছু মানে সময়ের ইন্টারভালে হয়, কিন্তু চেঞ্জ কিন্তু হতেই পারে। তো ইনস্ট্যান্স ব্যাপারটা কি? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট সময় একটা ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো আছে সেটাই হচ্ছে একটা ইনস্ট্যান্স। অর্থাৎ কি? ডেটা which is stored in the database at a particular moment of time is called an instance of the database. অর্থাৎ একটি নির্দিষ্ট মুহূর্তে সেই ডেটাবেসের যা ভ্যালু, হতেই পারে যে পরবর্তী মুহূর্তেই কিন্তু সেই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল এবং তখন কিন্তু সেটি একটি আলাদা ইনস্ট্যান্স হয়ে যাবে। এরপর আমরা আসছি কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টসকেও যদি আমরা খুব সহজ ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে রুলস। কিছু রুলস, কিছু নিয়মাবলী যেগুলো আমরা এনফোর্স করি একটা ডেটাবেসের মধ্যে। অর্থাৎ এগুলো হচ্ছে কিছু নিয়ম যেগুলি আমরা ডেটাবেস তৈরি করার সময়, ডিফাইন করার সময় বলে দিই, যেগুলো মেনটেন করেই কিন্তু একটা ডেটাবেসের মধ্যে কী ধরনের ডেটা যাবে, প্রবেশ করতে পারবে এবং কোনগুলিকে প্রবেশ করতে দেওয়া হবে না সেটা ঠিক করে নেওয়া হয়।
অর্থাৎ দ্য রুলস এনফোর্সড অন দ্য ডেটা কলামস, ইট ইজ ইউজ টু লিমিট দ্য টাইপ অফ ডেটা দ্যাট ক্যান গো ইনটু আ টেবিল। অর্থাৎ একটা টেবিলে কী কী ডেটা প্রবেশ করতে পারে সেটা নির্ধারণ করে দিই আমরা এই কনস্ট্রেন্টসের সাহায্যে। আমরা এর একটা এক্সাম্পল পড়ি, যে ধরো একটা টেবিলের একটা ফিল্ড আছে এজ, আমরা কিন্তু সেখানে কোনো মতেই কারোর এজ নেগেটিভে দিতে পারি না, তাহলে এটাকেও কিন্তু আমরা একটা কনস্ট্রেন্ট দিয়েই সেট করতে পারি। এবার আমাদের কনস্ট্রেন্টের বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা একটু দেখব। প্রথম হচ্ছে ডোমেন কনস্ট্রেন্ট, তারপর টাপল ইউনিকনেস কনস্ট্রেন্ট, কি কনস্ট্রেন্ট, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এবং সবশেষে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এবার আমরা এর প্রত্যেকটা একটু করে বুঝে নেব। প্রথম হচ্ছে ডোমেন কনস্ট্রেন্ট। আমরা এর আগে ডোমেন বলতে বলেছি যে ডোমেন হচ্ছে একটা ডেটার টাইপ বা প্রপার্টি, অর্থাৎ সেটি কী ধরনের তথ্য স্টোর করে রাখবে। তাহলে আমরা যখন কোনো একটা ডেটার ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে দিচ্ছি যে সে কী ধরনের তথ্য রাখতে পারবে, তখনই কিন্তু কিছু কনস্ট্রেন্ট তার উপর অ্যাপ্লাইড হয়ে যায়। যেমন ধরো কারোর স্যালারি, সেটি কিন্তু সবসময় টাকার হিসেবে আসবে, সেখানে কিন্তু কখনোই আমরা কোনো ডেট বা কোনো অ্যাড্রেস বা কোনো ক্যারেক্টার এরকম কিছু রাখতে পারবো না। তাহলে এই ধরনের যে কনস্ট্রেন্ট সেগুলোই হচ্ছে ডোমেন কনস্ট্রেন্ট। এরপর আসছে টাপল ইউনিকনেস কনস্ট্রেন্ট। আমরা এর আগেই যখন প্রাইমারি কি পড়তে গেলাম তখন একটা কথা বললাম যে প্রাইমারি কি দিয়ে আমরা একটা টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনো ডেটাবেসের যে কোনো একটি টেবিলকে যদি আমরা নিই, সেই টেবিলের কোনো দুটি রেকর্ড কিন্তু হুবহু এক হতে পারবে না, কিছু না কিছু ইউনিকনেস কিন্তু থাকতেই হবে। অর্থাৎ প্রতিটি রেকর্ড কোনো না কোনোভাবে কিন্তু অপরটির থেকে আলাদা হতেই হবে। এই যে কনস্ট্রেন্ট, এটাকেই আমরা বলছি টাপল ইউনিকনেস কনস্ট্রেন্ট। এবং এক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, যে যেটি এই পরবর্তীতে আমরা পড়বো, সেটা হচ্ছে কি কনস্ট্রেন্ট। সেটা হচ্ছে যে শুধুমাত্র কিছু ইউনিক ভ্যালু যে থাকবে তা নয়, যেটা আমাদের প্রাইমারি কি বলে নির্বাচিত হবে তাকে কিন্তু নট নালও হতে হবে। অর্থাৎ প্রাইমারি কির কোনো ভ্যালু নেই, সেটি নাল ভ্যালু, এটি কিন্তু কখনো সম্ভব নয়। কারণ যদি নাল ভ্যালুই থাকে, অর্থাৎ কিছু না থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারবো না এবং তার ইউনিকনেসটাও কিন্তু থাকবে না। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, যে ধরো আমি কোনো একটি পার্টিকুলার ক্লাসের কোনো একটি সেকশনের সমস্ত স্টুডেন্টদের একটা ডিটেলস নিয়ে একটা ডেটাবেস তৈরি করলাম। তাহলে একটি নির্দিষ্ট সেকশন যদি হয়, তাহলে সেই সেকশনে স্টুডেন্টদের রোল নাম্বারটাকে আমি প্রাইমারি কি হিসেবে নির্বাচন করতে পারি, কারণ কোনো দুজন স্টুডেন্টের এক রোল নাম্বার থাকতে পারে না। এবার যদি বলা হয় কোনো একজন স্টুডেন্টের রোল নাম্বার নেই, সেটির ভ্যালু নাল, এটাও কিন্তু সম্ভবপর নয়। সুতরাং এটিই হচ্ছে কি কনস্ট্রেন্ট, যে ইউনিক হবে এবং নট নাল হবে। এরপর হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এটিও কিন্তু আমাদের কি কনস্ট্রেন্টেরই একদম একই ধরনের, যে এখানেও কিন্তু মনে রাখতে হবে যে কোনো নট নাল ভ্যালু কিন্তু থাকতে পারে না। আর আরেকটা কথা আমরা এন্টিটি ইন্টিগ্রিটির ক্ষেত্রেও মনে রাখবো এবং ডোমেন কনস্ট্রেন্টের ক্ষেত্রেও মনে রাখবো, যে আমরা যে টেবিল পড়েছি, যাতে রো এবং কলামের ইন্টারসেকশনে সেল পড়েছি, একটা সেলের মধ্যে কিন্তু একটা ভ্যালুই থাকতে পারে, অর্থাৎ একাধিক ভ্যালু কিন্তু আমরা একটা সেলের মধ্যে রাখতে পারি না। এবার ধরো আমরা যদি ধরে নিই যে কারোর অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু দুটো অ্যাড্রেস কিন্তু আমরা একসাথে রাখছি, এটা কিন্তু সম্ভব না। আমাদের সেক্ষেত্রে দুটো আলাদা ফিল্ড করেই কিন্তু রাখতে হবে। এরপর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এটি কিন্তু কিছুটা আমাদের ফরেন কি রিলেটেড, অর্থাৎ আমরা যদি কোনো একটি টেবিলে ফরেন কি ব্যবহার করি, তখন সেই ফরেন কির মধ্যে, ফরেন কি যে ফিল্ডটি বা যে ফিল্ডগুলির সমষ্টি, তার মধ্যে কিন্তু আমরা সেই ডেটাগুলোই রাখতে পারবো যে ডেটাগুলো সেই ফরেন কিটি যে টেবিলের যে প্রাইমারি কিকে পয়েন্ট করছে তার মধ্যে উপস্থিত আছে। অর্থাৎ প্রাইমারি কি হিসেবে ফিল্ডটি যেখানে উপস্থিত আছে সেখানে ভ্যালুটি নেই, অথচ আমি ফরেন কির মধ্যে রাখলাম, এটা কিন্তু হতে পারবে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ফরেন কি ক্ষেত্রে এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে আমরা নাল ভ্যালু রাখতে পারি। এরপর আমরা পড়ব
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ডিবিএ, যার পুরো কথাটি হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমরা প্রথমেই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হিসেবে মনে রাখবো যে ডিবিএ কিন্তু একজন ব্যক্তি, এটি কোনো সফটওয়্যার নয়, কোনো অ্যাপ্লিকেশন নয়, কোনো সিস্টেম নয়, কোনো হার্ডওয়্যার নয়। ডিবিএ হলো কোনো একজন ব্যক্তি। তবে আমরা ডিটেলস পড়তে গিয়ে এটাও দেখব যে সবসময় কোনো একজন ব্যক্তি না হয়ে কখনো গ্রুপ অফ পার্সনও হতে পারে, অর্থাৎ একাধিক ব্যক্তির একটি গ্রুপও হতে পারে যারা এই ডিবিএ হিসেবে কাজ করে, বা একক কোনো ব্যক্তিও হতে পারে। দ্য পার্সন হু ইজ হ্যাভিং দ্য সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ কল্ড ডিবিএ। অর্থাৎ ডিবিএ হচ্ছেন সেই ব্যক্তি যার উপর পুরো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটিকে কন্ট্রোল করার সম্পূর্ণ অধিকার দেওয়া থাকে। এই ডিবিএই কিন্তু ডেটাবেসের শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারেন। ডেটাবেস কিভাবে তৈরি হবে, তার মধ্যে কী ধরনের টেবিল থাকবে, তাদের প্রপার্টিস কী হবে, তাদের রিলেশনশিপ অন্য টেবিলের সাথে কিভাবে হবে, কী কনস্ট্রেন্ট অ্যাপ্লাইড করা হবে, এবং সেই টেবিলগুলিকে পরবর্তীকালে ম্যানেজ করা, ম্যানিপুলেট করা, বিভিন্ন ইউজার যখন সেই ডেটাবেসটি ইউজ করতে আসবে তারা কে কোন অংশ ইউজ করতে পারবে, কাকে কতটুকু পারমিশন দেওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু এই ডিবিএর অধীনে থাকে। অর্থাৎ এই ডিবিএ কিন্তু সমগ্র ডেটাবেসটাকে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করেন। এবার যেটা আমি আগেও বললাম যে এটা একজন ব্যক্তিও একটা কোনো ডেটাবেসের ডিবিএ হিসেবে কাজ করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে খুব বড় ডেটাবেস হলে কিন্তু দেখা যায় একাধিক ব্যক্তি একত্রিত হয়েও কিন্তু ডিবিএ হিসেবে কাজ করতে পারে। এবার ডিবিএর মূল রেসপন্সিবিলিটিগুলো কী কী সেগুলো আমরা এক এক করে পড়ি। প্রথম হচ্ছে গ্রান্টিং অথরাইজেশন। আমরা ডেটাবেসের প্রথম থেকে একটা কথা পড়ে আসছি যে অনলি অথরাইজড পারসন ক্যান অ্যাক্সেস ডেটাবেস। অর্থাৎ যারা অথরাইজড, যারা স্বীকৃত, শুধুমাত্র তারাই কিন্তু একটা ডেটাবেস দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবেন। তাহলে কারা সেই অথরাইজড ব্যক্তি বা কারা সেই অথরাইজড ইউজার, বা ডেটাবেসের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের কাজ হয়, তার কোন ইউজার কোন স্তর অবধি অ্যাক্সেস করতে পারবে সেগুলি নির্ধারিত করে সেই অনুসারে সেই ইউজার বা সেই যে প্রোগ্রামার তাদেরকে যে অথরাইজ করা, অথরাইজেশন দেওয়া, গ্রান্ট করা, সেটি ডিবিএর দায়িত্ব। নেক্সট, এনশিওরিং আপডেশন অফ ডেটাবেস। আমরা এটাও পড়েছি যে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ডেটাবেস আপডেট করতে হয়। তো এই যে আপডেশনটা যেন রেগুলার বেসিসে হয়, প্রপারভাবে হয়, সেটাকে এনশিওর করাও কিন্তু ডিবিএর কাজ। সলভিং প্রবলেমস। একটা ডেটাবেস নিয়ে কাজ করতে গিয়ে নানা ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা হার্ডওয়্যার জনিত হতে পারে, সফটওয়্যার জনিত হতে পারে, কোনো ইউজারের সংক্রান্ত হতে পারে। তো এই প্রবলেমগুলোকে সলভ করাও কিন্তু ডিবিএর রেসপন্সিবিলিটি। এনশিওরিং রেগুলার ব্যাকআপ অফ ডেটাবেস। আমরা ব্যাকআপ জিনিসটাও পড়েছি যে যাতে কোনো ডেটাবেস যদি হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে যেন তার সমস্ত ডেটা লস্ট না হয়ে যায়, হারিয়ে না যায়, তাই জন্য সেই ডেটার ব্যাকআপ আমরা রেখে দিই। তো সেই ডেটার ব্যাকআপ রেগুলার বেসিসে রেখে দেওয়া, সেটা এনশিওর করাও কিন্তু ডিবিএর দায়িত্ব। প্রকিউরিং অ্যান্ড মেনটেনিং ডেটাবেস সফটওয়্যার। অর্থাৎ ডেটাবেস সফটওয়্যারটিকে রেগুলার বেসে প্রকিউর করা এবং মেনটেন করা, সেটি যেন ঠিকভাবে কাজ করছে সেটাকে দেখা হয়, সেটাও কিন্তু ডিবিএরই দায়িত্ব। ডিফাইনিং স্কিমা অফ দ্য ডেটাবেস। স্কিমা অর্থাৎ ঠিক কীভাবে ডেটাবেসটি গঠিত হয়েছে, কিভাবে সেটি কাজ করবে, সেটা ডিফাইন করা, অর্থাৎ সেটি নির্ধারণ করা এবং সেটিকে ইমপ্লিমেন্ট করাও কিন্তু ডিবিএর কাজ। ইমপ্লিমেন্টেশন অফ ডেটা মডেলস। আমরা এরপর পড়ব যে একটা ডেটাবেসের মধ্যে বিভিন্ন ডেটা মডেল কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ডেটাবেসের মধ্যে ডেটাগুলি কিভাবে সাজানো থাকবে, কিভাবে তারা কাজ করবে, কিভাবে রিলেশনশিপ থাকবে, সেগুলির ভিত্তিতে আমরা বিভিন্ন রকম ডেটা মডেল পড়ব। তো সেই কোন ডেটা মডেল কোন ডেটাবেসে ইউজ করা হবে এবং সেটিকে সেভাবেই ইমপ্লিমেন্ট করা, সেটাও ডিবিএর দায়িত্ব।
নেক্সট হচ্ছে ডেটাবেস ডিজাইন, অর্থাৎ ডেটাবেসটিকে ডিজাইন করা, তার কোন ফিল্ড থাকবে কোন টেবিলে, কোনটি প্রাইমারি কী হবে, কোথায় ফরেন কি ইউজ করতে হবে, কিভাবে রিলেশনশিপ থাকবে, সেগুলো কিন্তু ডিবি এর কাজ। নেক্সট ডেটাবেস অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ কে কতটুকু কাজ করতে পারবে সেটি পারমিশন দেওয়া, বা কেউ একজন কিছু একটা অ্যাক্সেস করতে চাইছে সেটিকে অ্যালাউ করা, এগুলোও কিন্তু ডিবি এর কাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি ডেটাবেস সংক্রান্ত যাবতীয় কাজ দেখা পরিচালনা করাই কিন্তু ডিবি এর দায়িত্ব, এবং শুধুমাত্র খুব ভালোভাবে ট্রেন্ড প্রফেশনালরাই কিন্তু এই ডিবিএ হিসেবে কাজ করতে পারে, কারণ এটির জন্য কিন্তু প্রচুর পরিমাণ দক্ষতার প্রয়োজন হয়। এবার আমরা পড়ব 3 স্কিমা আর্কিটেকচার। এটিও কিন্তু ডেটাবেসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এই ডায়াগ্রামটাও তোমরা ছবি এঁকে নেবে এবং খুব ভালো করে বুঝবে, এবং এটি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই 3 স্কিমা আর্কিটেকচারকে কিন্তু অ্যানসি স্পার্ক 3 লেভেল আর্কিটেকচার বলেও কিন্তু বলা হয়। প্রথমেই আমরা বলে নিই যে এই 3 স্কিমা আর্কিটেকচার ব্যাপারটা কি। আমরা এর আগেই পড়লাম যে ডেটাবেস কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে ডিবিএ থাকছেন, কিন্তু একটা ডেটাবেসের কিন্তু অনেকগুলো স্তর আছে। অর্থাৎ একই ডেটাবেসকে কিন্তু বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্নভাবে প্রকাশ করা হয়। সেই অনুসারেই কিন্তু আমরা এই ডেটাবেসটিকে 3টি স্তরে আমরা ডিফাইন করতে পারি। এর মানে কিন্তু এটা নয় যে ডেটাবেসটির 3টে টুকরো করে আমরা ফেলছি। এটা হচ্ছে বলা যায় 3টি লেভেলের মাধ্যমে আমরা ডেটাবেসকে এক্সপ্লেন করতে পারছি। প্রথম আমরা দেখে নিই একদম নিচে যে অংশটি আছে, এটি হচ্ছে অ্যাকচুয়াল ডেটাবেস, অর্থাৎ মেমোরিতে যেখানে ডেটাবেসটি স্টোর করা আছে, যার মধ্যে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, প্রচুর পরিমাণ তথ্য স্টোর করা আছে। এবার এর ঠিক উপরে আছে ইন্টারনাল লেভেল বা ইন্টারনাল স্কিমা, তার ঠিক উপরে আছে কনসেপচুয়াল লেভেল বা কনসেপচুয়াল স্কিমা, এবং সবার উপরে আছে এক্সটার্নাল লেভেল বা এক্সটার্নাল স্কিমা। তো এক এক করে আমরা সবকটা বুঝে নিই। একদম নিচের যে স্তর ইন্টারনাল লেভেল, যেটি লোয়েস্ট লেয়ার, সেটির কাজ কি? এই লেভেলে কিন্তু একটি ডেটাবেসকে সম্পূর্ণরূপে ডেসক্রাইব করা থাকে। অর্থাৎ সেই ডেটাবেসটির বিভিন্ন টেবিলগুলি কী কী, তাদের বিভিন্ন ফিল্ডগুলি কী কী, ডেটা টাইপ কী কী কন্ডিশনস অ্যাপ্লাইড আছে, কী কী কনস্ট্রেন্টস অ্যাপ্লাইড আছে, বিভিন্ন টেবিলের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করা আছে, এবং ফিজিক্যাল মেমোরিতেও সেটি কিভাবে স্টোর করা আছে, এই সমস্ত তথ্য কিন্তু এই লেভেলে প্রকাশ করা থাকে। এছাড়া ডেটাবেসে যত ডেটা আছে তার সবটাই কিন্তু এই লেভেলে অ্যাভেলেবেল থাকে। এবার এই লেভেলে কিন্তু ডিবিএ অবশ্যই কাজ করেন, এবং ডেটাবেস ডিফাইন করা এবং মেনটেন করা সংক্রান্ত যে কাজ যারা করেন তারা এই লেভেলটি নিয়ে বলবো না, এই লেভেলে এসে কাজ করতে পারেন। এর ঠিক উপরের যে লেভেল, এটি হচ্ছে কনসেপচুয়াল লেভেল। এই ইন্টারনাল লেভেল কিন্তু বেসিক্যালি ফিজিক্যাল লেভেল, এখানে কিন্তু অ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ হয়, কিন্তু কনসেপচুয়াল লেভেল কিন্তু লজিক্যাল লেভেল। এখানে কি হয়, এখানে কিন্তু ডেটাবেসটির সকল প্রকার ডেটা, সব ডেটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোনো ডেটা হাইড করা থাকে না। এমনকি কোন টেবিলের মধ্যে কোন ডেটা আছে, কোন টেবিলের সাথে কোন টেবিলের কিভাবে রিলেশন আছে, সেগুলোও কিন্তু এই স্তরে দেখতে পাওয়া যায়। কিন্তু সেই ডেটাগুলির যে ফিজিক্যাল স্টোরেজ প্রপার্টি বা স্টোরেজ স্ট্রাকচার, অর্থাৎ সেই ডেটাগুলি কিভাবে স্টোর হয়েছে, সেটি কিন্তু এই স্তরে হাইড করা থাকে। অর্থাৎ ইন্টারনাল লেভেলের চেয়ে কিন্তু এই স্তরের অ্যাভেলেবিলিটি বা ভিজিবিলিটি একটু কম। ডিবিএ এই স্তরেও কাজ করেন, এবং সেই সাথে যারা প্রোগ্রামার তারা কিন্তু এই স্তরে কাজ করতে পারেন। এর ঠিক উপরের যে স্তরটি সেটা হচ্ছে এক্সটার্নাল লেভেল। প্রথমেই দেখো এখানে কিন্তু এর নিচের দুটি স্তরের মতো একটি করে অংশ নেই, এখানে কিন্তু এক্সটার্নাল লেভেলের মধ্যে আমরা বেশ কয়েকটি আলাদা আলাদা অংশ নিয়েছি,
যেগুলিকে বলা হচ্ছে ভিউ 1, ভিউ 2, ভিউ 3 এবং সেখান থেকে গিয়ে ভিউ n। এবং এই প্রতিটি ভিউয়ের সাথে কিন্তু একজন করে ইউজার যুক্ত থাকছে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3 করে ইউজার n। প্রথমে আমরা শুনে নিই ভিউ ব্যাপারটা কি। ভিউ কিন্তু বেসিক্যালি ভার্চুয়াল টেবিল, অর্থাৎ আমরা যে টেবিল অ্যাকচুয়াল ডেটাবেসে রাখি তারই একটা ভার্চুয়াল ইমেজ বা তারই একটা ভার্চুয়াল ফর্ম আমরা বলতে পারি, যেটিও কিন্তু টেবিলের মতো, অর্থাৎ সেখানেও কিন্তু রো এবং কলাম দিয়েই ডেটাটা থাকে। এখানে এটাকে আমরা বলতে পারি যে আমরা মূল যে টেবিল সেখান থেকে একটা তার কপির মতো করে এনে আমরা ভিউ বানিয়ে নিয়ে আমরা কিছু কাজ করি এবং তারপর আমরা প্রয়োজনে সেইটাকে কিন্তু আবার ওই মূল টেবিলে স্টোর করে দিতে পারি বা সেভ করে দিতে পারি। এবার প্রথমেই তাহলে আমরা বুঝতে পারছি যে এক্সটার্নাল লেভেলে যতগুলি এরকম ভিউ থাকবে প্রত্যেকটির সাথে একজন করে ইউজার যুক্ত থাকবে। যেটা কার্য পদ্ধতি সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ভিউয়ের মধ্যে সেই ভিউটির সাথে যেই ইউজার যুক্ত তিনি যেটুকু ডেটা দেখতে চাইছেন বা যেটুকু তার পারমিসিবল সেইটুকু ডেটাই শুধু দেখানো হয়। কোনো প্রকার স্ট্রাকচারাল প্রপার্টি তো দেখানো হয়ই না, তার কোনো ডিটেলসও দেখানো হয় না, এমনকি তার প্রয়োজনের বাইরে যে ডেটাবেসের বাকি ডেটা সেটাও কিন্তু তাকে দেখতে দেওয়া হয় না। অর্থাৎ এখানে ইউজার ভিত্তিক চাহিদা অনুসারে যে ইউজারের যেটুকু দরকার শুধু সেটুকু অংশ ডেটাকেই কিন্তু তুলে এনে ভিউ ফর্মে সেই ইউজারকে কাজ করতে দেওয়া হয়। এবং যার জন্য যেহেতু একটি ডেটাবেসে একাধিক ইউজার একসাথে কাজ করতে পারেন, ফলে প্রত্যেক ইউজারের জন্য একটি করে ভিউ তৈরি করা হয় এবং এই সমগ্রটা মিলেই কিন্তু আমাদের এক্সটার্নাল লেভেল তৈরি হয়। এই লেভেলটিতেও কিন্তু ডিবিএ উপস্থিত থাকেন, কারণ কোন ইউজার কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু তার পারমিশন আছে, সেই পারমিশনটুকুই সে পেল কি না এগুলো এনফোর্স করা দেখার জন্য কিন্তু এই অংশেও ডিবিএ কাজ করেন। তাহলে আমরা একটি ডেটাবেসকে তিনটে স্তরে প্রকাশ করতে পারলাম, যার মধ্যে কিছু অংশে দেখা যাচ্ছে সমস্ত ডেটাবেসের সব ডিটেলস পাওয়া যাচ্ছে, আবার কিছু অংশে হয়তো অধিকাংশটাই হাইড করা, জাস্ট যার যেটুকু দরকার তাকে সেটুকু ইউজ করতে দেওয়া হচ্ছে। তো এই 3 স্কিমা আর্কিটেকচারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই ডায়াগ্রামটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমরা আমাদের আজকে এইটুকুই পড়ছি, এর পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী আরও কিছু জিনিস নিয়ে আসব। আজকে আমরা যে অংশগুলো পড়লাম সেগুলি তোমরা ভালো করে নোট করে নেবে এবং এই ডায়াগ্রামটি তো বারবারই বলছি এটিও কেউ এঁকে নেবে। আর এর পরবর্তী স্তরে যখন আমরা যাব সেখানে আমরা যেগুলো পড়ব তাতেও কিন্তু আমাদের এই সমস্ত অংশগুলোর রেফারেন্স লাগবে, ফলে সেগুলো খুব ভালো করে মনে রাখবে। আর আজকে আমরা প্রথমেই যে বিভিন্ন কিগুলো পড়লাম সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলোও খুব ভালো করে পড়বে। প্রতিটি কির ডেফিনেশন পড়বে, কোনো একটি টেবিলের রেসপেক্টে কয়েকটি এক্সাম্পল নিজেরা বেছে রাখবে এবং বিভিন্ন কিগুলির মধ্যে কি পার্থক্য, কিভাবে একটা কির থেকে আরেকটা কি আলাদা সেটা ভালো করে পড়বে। মূলত প্রাইমারি কি এবং ফরেন কি এই দুটি কিন্তু খুব ভালো করে পড়বে। আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম।